ঘটনাই ঘটে গেল। কিভাবে হইলো বলেন? হ্যাঁ, গরম 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 রসগোল্লা। কুয়াশা ঢাকা ঢাকার আকাশ, যতটা কুয়াশা প্রত্যাশা করছিলাম তা একদমই নেই। তবুও পথে পথে কুয়াশার দেখা মিলল। ঢাকা থেকে আমাদের প্রায় বেরিয়ে যেতে হয় প্রকৃতির সাথে আবার রিকানেক্ট করার জন্য। তো সেই উদ্দেশ্যেই আজকের ভ্রমণ ব্লগ। মঈনকে নিয়ে মজাই, কারণ মঈনকে আলাদা করে কিছু বলতে হয় না। মঈন নিজেই আগে থেকে প্রস্তুতি থাকে মনে হয় যেন। তো মঈনকে ডাকার সাথে সাথে মঈন হাজির। আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, তারপর দুজনে মিলে কথা বলে ঠিক করলাম যে গেলে তাহলে একটু এবার মাওয়ার দিকে যাওয়াই ভালো। ট্রাভেলের সঙ্গী পাওয়া আসলে বেশ জটিল একটা বিষয়। আমি খুব সৌভাগ্যবান যে মঈন খুব দুর্দান্ত ড্রাইভার, খুব শান্ত মাথার মানুষ এবং যার উপর খুব ভালো করে নির্ভর করা যায়। ফলে মাঝে মাঝে মঈন লিড দিচ্ছিল, মাঝে মাঝে আমি লিড দিচ্ছিলাম। এইভাবে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে মগবাজার ফ্লাইওভার পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ঢাকা শহরের শুক্রবারের যানজট থেকে নিজেদের বাঁচানোর ভীষণ প্রচেষ্টায়। যারা সরাসরি মাওয়া যেতে চান হানি ফ্লাইওভার ব্যবহার করে, আমি তাদের জন্য পরামর্শ দেব যে চানখার পুল হয়ে ঢুকে পড়াটাই সবচেয়ে কার্যকর রাস্তা হবে। এটা সময় বাঁচাবে, অনেক ঝামেলা এড়াবে এবং সব মিলিয়ে আপনার জার্নির শুরুটা স্মুথ হবে। তো সকাল থেকেই যে কুয়াশা কুয়াশা করছিলাম, সেই কুয়াশার দেখা মিলল যখন আমরা হানি ফ্লাইওভার থেকে ঠিক নামবো সেই সময়টাতে, এবং সে কুয়াশায় দেখতে পাওয়া বেশ কঠিন হয়ে উঠছিল। আমরা সতর্ক হলাম, কারণ কদিন আগেই ঢাকা মাওয়া রুটে একদম দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে অসতর্ক ঘুমন্ত খুনি বাস এসে অনেকগুলো জীবন কেড়ে নিয়েছে। এ বিষয়ে আমাদের আরো অনেক বেশি সতর্ক হওয়া দরকার। সৌভাগ্যবশত আমাদের যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভার থেকে নামার পরপরই খুব বড় রকমের জ্যাম ফেস করতে হয়নি। আমরা বেশ আরামেই বলতে পারেন উঠে গেলাম মাওয়া মহাসড়কে। এই মহাসড়কের গতিসীমা সর্বোচ্চ 80 কিলোমিটার। আমি গড়ে সেখানে 60 থেকে 70-এর মধ্যে চালিয়েছি। আমার কাছে এটাকেই নিরাপদ স্পিড বলে মনে হয়, এবং সেই স্পিডে চালালেই যে আপনি একদম নিরাপদ থাকবেন তা নয়, কিন্তু আপনার নিরাপত্তার জন্য নিয়ন্ত্রিত গতিবেগে চালানোটা খুব জরুরি বলে মনে হয়। যতই আমরা মাওয়ার কাছাকাছির দিকে যাচ্ছিলাম তত বেশি করে কুয়াশা ঘনীভূত হওয়া শুরু করেছিল। আমাদের গতি আরও কমিয়ে আনি, হেডলাইট জ্বালিয়ে দেই, সতর্ক থাকি, বারবার লুকিং গ্লাস এবং সামনের দিকে সতর্ক থাকি। এখানেও মঈনের প্রশংসা করতে হয়। আমাদের দুজনের সমঝোতায় আমরা একে অপরকে পরস্পর খেয়াল করছিলাম এবং আগে থেকেই পরস্পরকে সিগন্যাল দিচ্ছিলাম যাতে ঠিকঠাক মতো করে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। না, পদ্মা সেতুতে ওঠার এবারে কোনো তাগিদ বোধ করছি না। আমরা ভাবছি এবার একটু মানুষের কাছাকাছি মাওয়া বাজারের দিকে যাব। মাওয়া ঘাট নয় কিন্তু। যারা নতুন করে বাইক নিয়ে এই দিকে আসছেন তাদের জন্য বলে রাখি যে আগে সোজা চলে যেয়ে ডান দিকে ঘুরে আমরা যেতাম। এখন সেই রাস্তাটি আর কাজ করছে না। আমাদের যেতে হবে সামনে মোড় থেকে মোটরসাইকেলের যে লেন রয়েছে সেই লেনটা ধরেই আমরা কিছু দূর এগিয়ে গেলে ব্রিজের নিচ দিয়ে, পদ্মা ব্রিজের নিচ দিয়ে আমরা মাওয়া বাজারের
দিকে যাব, ওখানে যে আমরা সিদ্ধান্ত নিতে পারবো মাওয়া ঘাটের দিকে যাব নাকি মাওয়া বাজারের দিকে যাব। এখানে এসে আমাদের মতো করে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। যে রাস্তা ধরে এসছেন সেই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই। এই জায়গাটা ইন্টারেস্টিং, কারণ এখানে বায়ে চলে গেলে আপনি যাবেন মাওয়া ঘাট, আর ডান দিকে মাওয়া বাজার। আমাদের উদ্দেশ্য মাওয়া বাজার। খেয়াল করে দেখেন, আমরা পদ্মা ব্রিজে ঢোকার ঠিক নিচ দিয়ে মাওয়া বাজারের দিকে এগিয়ে চলেছি, ফলে আর নিশ্চয়ই আমাদের মতো কনফিউজড আপনারা আর হবেন না। মাওয়া বাজারে যখন আমরা কি করি ভাবছি, তখনই পেট জানান দিল যে যথেষ্ট ক্ষুধা লেগেছে। আমরা বেরিয়েছি আনুমানিক 10:30টায়, আমাদের পৌঁছাতে সময় লাগলো 45 মিনিটের মতো। আবার এর মধ্যে বেশ অনেকখানি সময় হয়ে গেছে, ফলে কোথাও নাস্তার দোকানগুলো শেষ হয়ে গেছে খাবার। আমরা হন্য হয়ে খুঁজছি কিভাবে নাস্তার দোকানে আমরা নাস্তা করতে পারি। বিক্রমপুর মানেই একদম আমাদের মিষ্টির বিরাট ভাণ্ডার। দুর্দান্ত সব গরম গরম মিষ্টি দেখে আমাদের তো আর কোনোভাবেই নিজেদেরকে সংবরণ করতে পারছে না। এদিকে যেখানে মিষ্টি বিক্রি করছে সেখানে আবার নাস্তা দিচ্ছে না। মইন আবারও এগিয়ে আসলো। মইন বলল যে আমি তাহলে ওখান থেকে নাস্তার বেসিক জিনিসপত্র নিয়ে আসি, আপনি এখান থেকে মিষ্টি সামলান। আমাদের যাওয়ার কথা ছিল, আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না, আমরা আপনার সকালবেলা ফোন দিলাম, আপনি বললেন যে স্যার চলেন, স্যার চলেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক নাই, এখনো নাই। হ্যাঁ, আমরা শেষ মুহূর্তে ঠিক করলাম, চলে আসছি আমরা মাওয়া বাজারে, তাই তো? এটা দই, এটা গুড়ের ছানা, এটা চিনির ছানা, এটা চিনির ছানা, এটা হলো আপনার খিসা পাত। হ্যাঁ, তারপরে এটা হলো মালাই চপ, হ্যাঁ, ঠিক আছে, এটা টক দই, ঠিক আছে। বাহ। এবং বিক্রমপুরের মিষ্টি খেতে, আমার নিজের এলাকার মিষ্টি, খুবই ভালো। সো আমাদের অনেক আয়োজন, এবং আমরা আরও মিষ্টি ট্রাই করবো। যতগুলো মিষ্টি ট্রাই করবো ততগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। গরম গরমটা আগে ট্রাই করি না। এর মধ্যে আমরা চলে আসছি মিষ্টির মূল কারখানায়। আবার দারুণ। আমরা আসলাম ঘুরতে, আর মাঝখানে আপনাদের পেয়ে গেলাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। হ্যাঁ, এই আপনাদের সকাল থেকে কাজ শুরু হয়েছে? আজকে শুক্রবার, তার জন্য আমরা ডেলিভারি অর্ডার আছে এবং কিছু দিয়ে দেন একেবারে। হ্যাঁ, আমাদের একটু গরম গরম দেন না। এই তো গরম দিতেছি, বসেন। হ্যাঁ, সুগার পছন্দ করে না, একের পর এক মিষ্টি যে অর্ডার চলতেছে। সুগার তো আপনি খাচ্ছেন না, হ্যাঁ? আপনি তো একদমই মিষ্টি পছন্দ করেন না, তাই না মহিন? তারপরে এখন এইটা কি অর্ডার করলেন? এটা কি? এটা হচ্ছে শর্মালাই। মহিন, দেখে এটা তুমি নম্বর ঐতিহ্যবাহী থেকে এখানে আসলাম। আরে গরম গরম রসগোল্লা, আমাদের গরম গরম রসগোল্লা দিয়ে। সমস্যা নাই, যে আপনি নিতে দিলে আমরা সকাল সকাল মিষ্টির গন্ধে যাদের কাছ থেকে পদ্মা দেখার ইচ্ছে আছে তাদের জন্য পরামর্শ হলো, তারা মাওয়া বাজারে যেয়ে জিজ্ঞেস করবেন। খুব সহজেই আসলে যাওয়া যায়। একটা বাজারের ভেতর দিয়ে গলির মাথায় পদ্মার একদম পাড়ে যাওয়ার সুযোগ রয়েছে। কাজে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। সেই পথ ধরে আমরা এগোতে থাকলাম। প্রবল প্রমত্তা পদ্মা সে থেকে একটু নিস্তেজ কিনা সেটাকে আবিষ্কারের জন্যে, কিন্তু সেখানেও কুয়াশা। আসলে যে কুয়াশাকে আমরা ঢাকায় খুঁজছি সেই কুয়াশাকেই যেন পেলাম এখানে অবশেষে। এই পদ্মার সাথে অনেক কিছু জড়িত আসলে। সবচেয়ে বেশি যেটি জড়িত তা হলো মানুষের লাইভলিহুড। শীতকালে এই পদ্মাকে শীতল মনে হচ্ছে, কিন্তু এই পদ্মা বহু মানুষের আয়ের উৎস।
এবার ফেরার পালা। আমরা সিদ্ধান্ত নিলাম যে এবার ফিরি। একবার মনে হলো যে আমরা শ্রীনগর হয়ে, দোহার হয়ে, নবাবগঞ্জ হয়ে ওই সুন্দর রাস্তাটা নেব, কিন্তু তারপর সিদ্ধান্ত নিলাম যে না, আবার যে পথে এসেছি ঢাকা মাওয়া হাইওয়ে, সেটা দিয়েই আবার ফেরত যাব। ঢাকা মাওয়া হাইওয়েতে এটা একটি কমন দৃশ্য যে মানুষজন তার জীবনের উপর ঝুঁকি নিয়ে আসলে এই মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছেন। এই ঝুঁকি আসলে একটি স্ট্রাকচারাল ঝুঁকি, যে ঝুঁকিটি অনেক আগে আসলে রিজলভ করা দরকার। যে পরিমাণ টাকা পয়সা দুর্নীতি সমেত এই রাস্তা তৈরিতে ব্যয় হয়েছে, প্রশ্ন থাকে যে তার কী পরিমাণ টাকা পয়সা আসলে চারপাশের মানুষজনের, দুপাশের জনপদের যোগাযোগ বৃদ্ধিতে এবং সঠিক উপায়ে ওনাদের নিরাপত্তার মতো করে সুন্দর করে পার হওয়ার জন্য ট্রেনিংয়ে, জানানোতে আসলে ব্যবহৃত হয়।